কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদ তিনি আর আমাদের মাঝে নেই, সেই খবর আমরা সবাই জানি। গতকালকে বিকেলে তার মৃত্যু হয়েছে। আজকে তার ভোলাতে দ্বিতীয় জানাজা বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির একটা জীবন্ত ডায়েরি ছিলেন। সেই জীবন্ত ডায়েরিটা আমরা হারিয়ে ফেললাম। তোফায়েল আহমেদ তাকে অন্যান্য দলের নেতারাও সম্মান দিয়েছেন, সম্মান তিনি পেয়েছেন। যদিও বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি যখন চরমে উঠল প্রফেসর ইউনূসের আমলে, এবং সেটার ধারাবাহিকতা আমরা যখন এখনও কিছুটা দেখছি, তখন আমরা কিছুদিন আগে এমন দৃশ্যও দেখেছি যে তোফায়েল আহমেদ, যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে, গত বছরের 28 সেপ্টেম্বর যাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল, তিনি মারা গেছেন এই গুজব রটেছিল। সেই অসুস্থ পঙ্গু মানুষটার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল আদালত থেকে। এরকম দৃশ্যও আমরা দেখেছি, আমাদের দেখতে হয়েছে। তার মানে রাজনীতি এবং রাজনীতির দ্বারা শাসিত একটা দেশের সমস্ত কলকবজা খুব একটা যে ভালোভাবে ফাংশন করছে সেটা বলা যাবে না। তোফায়েল আহমেদ অন্যদের কাছে কতটা সম্মান পেয়েছেন তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যেতে পারে তোফায়েল আহমেদ তার নিজ দলে আওয়ামী লীগে কতটা সম্মান পেয়েছেন। তোফায়েল আহমেদকে কি আওয়ামী লীগ যথাযথ সম্মান দিতে পেরেছে, নাকি দলে ছিলেন কোণঠাসা, নানাভাবে শোষিত হয়েছেন নিজের দলেই? সেই প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। চলুন একটু আমরাও সেই প্রশ্নের উত্তরটা মিলিয়ে দেখার চেষ্টা করি। তোফায়েল আহমেদের মতো কিংবদন্তি রাজনীতিবিদের মূল্যায়ন আওয়ামী লীগে সত্যিই হয়েছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন কিংবদন্তি তোফায়েল আহমেদ, তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছে কি আওয়ামী লীগ? উত্তর হচ্ছে না, পারেনি। হয়তো এর পেছনে অনেক যুক্তি খাড়া করা যাবে। বিশেষ করে 111-এর সময় আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল থেকেই দুই নেত্রীকে মাইনাসের যে ফর্মুলা তৈরি হলো, সংস্কারের যে ফর্মুলা তৈরি হলো, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেই কিছু সংস্কারপন্থী নেতার জন্ম হলো। সেখানে আওয়ামী লীগে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তাদের নাম আমরা উঠে আসতে দেখেছি। তখন থেকেই, তারপর থেকেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তোফায়েল আহমেদের একটা দূরত্ব তৈরি হয়। যদিও সেই নির্বাচনে জেতার পরে, 2008-এর নির্বাচনে জেতার পরে মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে আর তাকে মন্ত্রিসভায় রাখা হয়নি। 2014, 2018 এবং 24-এ কোনোটাতেই, 24-এ তো অসুস্থই ছিলেন, মন্ত্রিসভায় তাকে রাখা হয়নি। তার মানে আওয়ামী লীগে একটা কোণঠাসা অবস্থার মধ্যে ছিলেন তিনি। কিন্তু সেটা কি ওই 2007-এর 111-এর ওই প্রেক্ষাপটেই শুরু, নাকি প্রেক্ষাপটটা আরও পুরনো, আরও আগে থেকেই সেই প্রেক্ষাপটটা শুরু? তোফায়েল আহমেদকে পাশে রেখে সাইড করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে যাদেরকে একের পর এক দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের চাইতে যোগ্যতার দিক থেকে তোফায়েল আহমেদ কি পিছিয়ে ছিলেন, নাকি তোফায়েল আহমেদকে বঞ্চিত করা হয়েছে? এই প্রশ্ন আওয়ামী লীগের রাজনীতিতে বারবার উঠে এসেছে। বিবিসি বাংলার এই শিরোনামটা দেখে নিন। বিবিসি বাংলা বলছে, দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ শেষ জীবনে কোণঠাসা ছিলেন দলের রাজনীতিতে। এবং বিবিসি তার অনুসন্ধানে সেরকম চিত্র তুলে ধরেছেন। বলেছে তারা, 60-এর দশকের রাজনীতির সেই উত্তাল সময়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তোফায়েল আহমেদ হয়ে উঠেছিলেন 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা। সেই 69-এর গণ অভ্যুত্থান, তার আগে এবং তারপরে মহান মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ পদযাত্রায় তোফায়েল আহমেদের ভূমিকা অনস্বীকার্য। এবং তোফায়েল আহমেদকে বাংলাদেশের রাজনীতিতে একটা জীবন্ত ডায়েরি বলা হতো। তিনি রাজনীতির প্রতিটা প্রেক্ষাপট, প্রতিটা ঘটনা মুখস্থ, ঠোঁটস্থ, দিন, তারিখ, সময় উল্লেখ করে বলতে পারতেন। এরকমটা দ্বিতীয় কোনো রাজনীতিবিদের ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায়নি। সারা পৃথিবীতেও বিরল ঘটনা এটা।
সেই তোফায়েল আহমেদ শেষ দিকে এসে বয়সের ভারে নুজ্জ হয়ে পড়লেন। 2024-এর নির্বাচন যখন করেন তখন তিনি হুইল চেয়ারেই দিন কাটাতেন, তারপরেও নির্বাচন করেছেন, তাকে নির্বাচন করতে দেয়া হয়েছে। এটা দলের মানে বলা যায় যে অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা কি মূল্যায়ন না, তাকে যে অসুস্থ অবস্থাতেও নির্বাচন করা হলো। কিন্তু প্রেক্ষাপটটা আমরা যদি যাই যে আওয়ামী লীগের মানে বিভিন্ন পর্যায়ে তাকে বাদ দিয়ে কখনো আমরা দেখেছি আব্দুল জলিলকে, কখনো ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করার যে ব্যাপার, তখন তোফায়েল আহমেদ টকবগে, তার বয়স, প্রচণ্ড শারীরিক সক্ষমতা রয়েছে, সেই সময়ে তোফায়েল আহমেদকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত আরও অনেক নেতাকে করা হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগে ডক্টর কামাল হোসেন টিকতে পারেননি, কাদের সিদ্দিকী টিকতে পারেননি। তোফায়েল আহমেদ বঞ্চিত হওয়ার পরেও দলের যে আনুগত্য, দলকে নিয়ে যেতে তার আনুগত্য, সেই আনুগত্য থেকে কিন্তু বেরিয়ে আসেননি। তিনি ইচ্ছা করলেই ওই ডক্টর কামাল হোসেন কিংবা কাদের সিদ্দিকীর মতো আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। 69-এর গণ অভ্যুত্থানের নেতা হয়ে উঠেছিলেন যেভাবে তোফায়েল আহমেদ। 68-69-এর উত্তাল সময়ে তোফায়েল আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি। সেই ভিপি থাকা অবস্থায় তার নানা ধরনের কর্মকাণ্ড তাকে সামনের সারিতে নিয়ে এসেছিল, এবং সামনের সারিতে আসা তোফায়েল আহমেদ ক্রমেই আওয়ামী লীগের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়লেন। কিভাবে কোণঠাসা হয়ে পড়লেন সেই চিত্রে আমরা সরাসরি একটু যাই। শেখ মুজিব মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 1981 সালে তার কন্যা শেখ হাসিনা দেশে ফিরলেন। দেশে ফেরানোর যে প্রসেস, সেই প্রসেসেও তোফায়েল আহমেদের অনন্য ভূমিকা আছে, সেটা অনেকেই স্বীকার করেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজনীতিতে মিস্টার আহমেদের ব্যাপক প্রভাব ছিল। তবে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন 80-র দশকের শেষের দিকে শেখ হাসিনার সঙ্গে তোফায়েল আহমেদের এক ধরনের শীতল সম্পর্ক তৈরি হয়। 80-র দশকের শেষের দিকে, অর্থাৎ 90 দশকের শুরুর একটু আগে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই নেতারা বলেছেন, 75-এর শেখ মুজিবকে অর্থাৎ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনার পর তোফায়েল আহমেদ যদিও জেল খেটেছেন, কিন্তু সে সময় তিনি শক্ত অবস্থান নেননি, এমন একটা ধারণা হয়েছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। শেখ হাসিনা কয়েকবার তার বক্তব্যেও সেই ধারণা পোষণ করেছিলেন। অর্থাৎ শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তোফায়েল আহমেদের একটা তীব্র ভূমিকা পালন করা উচিত ছিল, সেটা মনে করেছেন, এবং সেই কারণে সেই ভূমিকাটা তোফায়েল আহমেদ রাখতে পারেননি, এই জন্য তার দোষ খুঁজেছেন। এরপরে আমরা দেখেছি যে সেখান থেকেই নানাভাবে তার মানে শেখ হাসিনার সঙ্গে শীতল সম্পর্ক, এবং সেই শীতল সম্পর্কটা পর্যায়ক্রমে এসে 1/11-এর সময় আরও তীব্র হয়, যখন মানে -2 ফর্মুলায় সংস্কারের ইস্যুতে তোফায়েল আহমেদরা একত্রিত হন। অন্তত কয়েকজন মেম্বার, সেই মেম্বারদের মধ্যে রয়েছে তোফায়েল আহমেদ নিজে এবং আমির হোসেন আমু এবং সুরঞ্জিত সেনগুপ্ত। এই নেতারা মিলে সংস্কারের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং সংস্কারের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনাকে মাইনাস করার প্ল্যান করেছিলেন এবং অভিযোগ রয়েছে। এবং তারপর থেকেই শেখ হাসিনা তোফায়েল আহমেদ সম্পর্কের দূরত্বটা আরও বেশি বাড়তে থাকে, যেমনটা আমরা দেখেছি আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, তাদের ক্ষেত্রেও হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক তারা বিদায় নিয়েছেন, আমির হোসেন আমু এখন কারাগারে রয়েছেন, তোফায়েল আহমেদ গতকালকে বিদায় নিলেন। এরকম একটা প্রেক্ষাপটে বিবিসি বাংলার অনুসন্ধান, বড় রিপোর্ট, সেই অনুসন্ধানে মূলত যেটা বলা হয় সেটা হচ্ছে যে দুটা কারণ শেখ হাসিনা তোফায়েল আহমেদকে, দুটা কারণে তোফায়েল আহমেদকে দোষী করার চেষ্টা করেন। সেটা হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তোফায়েল আহমেদ তীব্র কোনো ভূমিকা নেননি, যদিও জেল খেটেছেন। এরপরে 1/11-এর সময় -2 ফর্মুলায় তারা অন্যান্য আরও 3-4 জন নেতার সঙ্গে তোফায়েল আহমেদ যুক্ত হয়েছিলেন, এই অভিযোগ রয়েছে। যত অভিযোগই থাকুক, মানে তোফায়েল আহমেদ মানে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগের ক্ষতি করবেন, এটা বোধহয় খুব একটা বিশ্বাসযোগ্য ব্যাপারে দাঁড়াবে না যারা তোফায়েল আহমেদকে চেনেন এবং তোফায়েল আহমেদের রাজনীতি সম্পর্কে জানেন। কারণ 1/11-এর পরবর্তীতে যদি ব্যাপারটা এরকমই হতো যে তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন, তাহলে তো তিনি দলে থাকতেন না। দলে প্রচণ্ড কোণঠাসা, গুরুত্বহীন, এমনকি
তাকে রাষ্ট্রপতি করা হবে এই গুঞ্জন যখন ছড়িয়ে পড়েছিল তখন তাকে রাষ্ট্রপতি না করে রাষ্ট্রপতি করা হলো যাদেরকে সেই ব্যাপারগুলো আলোচনা, আব্দুল হামিদকে পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতি না করে তখনই তোফায়েল আহমেদকে রাষ্ট্রপতি করার একটা আলোচনা ছিল। এরপরে শাহাবুদ্দিন চুপ্পুকে যখন রাষ্ট্রপতি করা হলো সেই সময়ও তোফায়েল আহমেদের নাম নানাভাবে এসেছে, যদিও সেই সময় এসে আর শারীরিক সক্ষমতা না থাকার কারণে হয়তো সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সব মিলিয়ে দর্শক, একজন কিংবদন্তি রাজনীতিবিদের বিদায় হলো। নিশ্চয়ই তার অনন্ত যাত্রা সুখের হোক, সেটা আমরা কামনা করি। কিন্তু তোফায়েল আহমেদ কি সত্যি সত্যি দলে মূল্যায়নটা ঠিকভাবে না পেয়ে মনের কষ্ট নিয়ে বিদায় নিলেন? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আপনারা উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।